তোমরা আসছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, গত ক্লাসে আমরা একটু অসুবিধায় পড়েছিলাম, সেজন্য করতে পারি নাই। আজকে আবার শুরু করি। হ্যাজার্ড ফাংশন, a very important concept with lifetime distribution is the hazard function h of t, মানে small h of t, তাই না? হ্যাজার্ড ফাংশনকে স্মল h of t দ্বারা সাধারণত প্রকাশ করা হয়, আবার ল্যামডা অফ টি দ্বারাও প্রকাশ করা হয়, সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, ডিফাইন্ড অ্যাজ h of t equal to limit delta t tends to 0 probability of t less than equal to t less than t plus delta t given capital T greater than equal to t by delta t equal to f of t by s of t। এটা আমি সেদিন তখন বলতেছিলাম আর কি, যে এই যে h of t equal to আমরা f of t by s of t পেলাম, এটা তো উপরের রাশিটা থেকে আসবে। সেটা কিভাবে আসে সেটা আমরা কিছুটা বলেছিলাম আর কি। মানে উপরে দেখো যে জিনিসটা আছে, এটা কি আছে, এত গিভেন এত এর প্রবাবিলিটি, যদি কন্ডিশনাল, এটা উপরের জিনিসটা হচ্ছে কি কন্ডিশনাল প্রবাবিলিটি। একে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? কেউ বলতে পারো কন্ডিশনাল প্রবাবিলিটিকে ভাঙলে কি পাওয়া যায়? কেউ বলতে পারো? জি স্যার, ওই যে পাওয়া যায় প্রবাবিলিটি, আর হচ্ছে যেটা গিভেন থাকে ওইটা গুণফল। স্যার মুট হয়ে গেছে স্যার, আপনার মুট হয়ে গেছে স্যার। এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন কন্ডিশনাল প্রবাবিলিটিকে ভাঙলে যেটা মূল সূত্র, সেটা হচ্ছে উপরে হবে জয়েন্ট প্রবাবিলিটি আর নিচে হবে মার্জিনাল প্রবাবিলিটি। বুঝতে পারছো? ওই যে গিভেন দিয়া যেটা থাকে সেটা হবে মার্জিনাল প্রবাবিলিটি, সেটাই মার্জিনাল প্রবাবিলিটি এবং সেটা নিচে আসবে। তাহলে এইখানে গিভেন দিয়া টি গ্রেটার দ্যান ইকুয়াল টু টি আছে, এইটা থেকে কিন্তু এটার প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল টি, এটা মানে হচ্ছে কত? এটা মানে কত? প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল টি এর মান কত? স্যার টি যে এস অফ টি তাহলে ওই যে দেখো নিচেরটা কিন্তু হয়ে গেল। আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে দুইটার জয়েন্ট প্রবাবিলিটি, তারপরে যে ডেল্টা টি দ্বারা ভাগ আছে, এখানে আমরা কাজ করে একটু রূপান্তর করে উপর থেকে আমরা পেয়ে যাব এফ অফ টি, যেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এটা তোমরা মানে ট্রাই করে দেখতে পারো যে তোমরা এই উপরের লাইন থেকে নিচের লাইনে আসতে পারো কিনা। ঠিক আছে, যদি ইন্টারেস্টেড হও তাহলে এইভাবে কাজটা করলে তোমরা মানটা পাবা। এনিওয়ে, আমরা মোটামুটি ডেফিনেশনে যেটা পাই, যে তাহলে কি পেলাম, এইচ অফ টি ইকুয়াল টু এফ অফ টি বাই এস অফ টি। একে বলা হলো 2। ওই যে ওই এইভাবে আলোচনা করে আসতেছি তো, সেই জন্য 2 নাম্বার। 1 নাম্বার ছিল এস অফ টিটা, এটা হচ্ছে হ্যাজার্ড ফাংশনটাকে বলা হলো 2। The Hazard function specifies the instantaneous
instantaneous rate of death or failure at time t given that the individual survives up to t মানে এই হেজার্ড ফাংশনটা কি করে ইনস্ট্যান্টেনিয়াস মানে কি জানো ইনস্ট্যান্টেনিয়াস শব্দের অর্থ জানো তোমরা তাৎক্ষণিক হ্যাঁ তাৎক্ষণিক বা স্বতঃস্ফূর্ত মানে যেটা আমরা একটা ইয়ে থেকে মানে স্বাভাবিকভাবে পাইতে পারি এইটা প্রকাশ করে হেজার্ড ফাংশন স্পেসিফাইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ ডেথ অর ফেইলার এট টাইম টি একটা স্পেসিফিক টাইমে টি তে এইটা প্রকাশ করে given that the individual survives up to t মানে given means ওই যে কন্ডিশনাল যেটা আর h of t delta t is the approximate probability of death in t comma t plus delta t এই রেঞ্জের ভিতর h of t into delta t approximate probability of death প্রকাশ করে given survival up to t. The hazard function is sometimes given other names, among them the hazard rate and the force of mortality. আরো নাম আছে hazard ফাংশনের তার ভিতর তোমার hazard rate বলে the force of mortality বলে the functions f of t that is small f of t capital F of t হ্যাঁ capital F of t টা কি বলো ক্যাপিটাল এফ অফ টি টা কি শোনা যাচ্ছে সিডিএফ আচ্ছা তোমরা কি অটো মিউট হয়ে যাও নাকি স্যার সিডিএফ হ্যাঁ হ্যাঁ সিডিএফ রাইট কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন তাহলে এফ অফ টি টা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ক্যাপিটাল এফ অফ টি হচ্ছে সিডিএফ S of t and H of t, survival function and hazard function, give mathematically equivalent specifications of the distribution of t. মানে t এর ডিস্ট্রিবিউশনের ইকুইভ্যালেন্ট স্পেসিফিকেশন দেয় এটা একই রকম অর্থ প্রকাশ করবে একই রকম মানে মানে একটা সাথে একটা রিলেশন আছে বাট ওই যে সারভাইভাল জিনিসটা যেটা সেটার সাথে হ্যাজার্ডের একটা সম্পর্ক আছে তারপর ক্যাপিটাল এফ অফ টি এর একটা সম্পর্ক আছে তারপরে স্মল এফ অফ টি এর সম্পর্ক আছে এই সম্পর্কগুলো মানে পরস্পর কি বলে এটাকে অর্থপূর্ণ মানে একটা আরেকটা বিপরীত অর্থ প্রকাশ করবে না মানে একটা যদি সারভাইভ করার প্রবাবিলিটি হয় তাহলে আরেকটা প্রবাবিলিটি অফ ডেথ তাহলে এই দুটোর মধ্যে একটা মিনিংফুল সম্পর্ক থাকবে হ্যাঁ এই এগুলো it is easy to derive expressions for s of t and f of t in terms of h of t s of t এবং f of t কে h of t এর মাধ্যমে প্রকাশ করা যায় হ্যাঁ অর্থাৎ এই যে রিলেশনটা এস্টাবলিশ করা হচ্ছে এখানে এখানে দেখো সিন্স তোমরা ওই যে শীটটা কিন্তু হাতে রাখবে তাহলে বুঝবে না কিছু সিন্স f of t equal to minus s prime t হ্যাঁ এটা কোথা থেকে পেল এই যে f of t equal to minus s prime t এটা কিন্তু আমরা উপরে লিখি নাই তাই না এটা কিভাবে পাওয়া গেল সেটা এই সাইড নোটে আছে দেখো এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা লেখা আছে সেখানে কিন্তু এই সম্পর্কটা আছে এখানে দেখো কি লেখা আছে থার্ড ব্র্যাকেটের ভিতর ক্যাপিটাল এফ অফ টি প্লাস এস অফ টি ইকুয়াল টু 1 ক্যাপিটাল এফ অফ টি প্লাস এস অফ টি ইকুয়াল টু 1 এটা কি বোঝা যায়
জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। কিভাবে ওই বলো যে তো? দুইটা প্রবাবিলিটি মিলাইতে এক হবে স্যার। হ্যাঁ, এই দুইটা প্রবাবিলিটি কি জাতীয় প্রবাবিলিটি? মানে একটার সাথে আরেকটা সম্পর্ক কি? হুম, বলো। মার্জিনাল প্রবাবিলিটি কি স্যার? না না, বিপরীত প্রবাবিলিটি। দুইটা, জি 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 স্যার। একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল হচ্ছে এক। একটা ঘটনা ঘটার সম্ভাবনা, probability of happening an event A and probability of not happening an event A, হ্যাঁ, ইকুয়াল টু 1। এই দুইটার যোগফল এক। তাহলে এইখানে দেখো ক্যাপিটাল এফ অফ টি এটা কি প্রকাশ করে? ক্যাপিটাল এফ অফ টি কি প্রকাশ করে? ক্যাপিটাল এফ অফ টি প্রকাশ করে probability of capital T greater than equal to T, small t greater than equal to, sorry, less than equal to small t। ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে probability of capital T less than equal to small t। দেখো পিছনে লেখা আছে, কিন্তু এটা আগে আমরা লিখছিলাম। জি স্যার, উপরে আছে। ছিল। আচ্ছা, তাহলে এইটা প্লাস এস অফ টি। এস অফ টিটা হচ্ছে কি? এস অফ টিটা কি? এইটা যেখানে এটা যা বললাম, এটা হচ্ছে এস অফ টিটা কিন্তু স্যার উল্টাটা। উল্টাটা। মানে কি? গ্রেটার দেন ইকুয়াল টু টি হবে লেস দেন ইকুয়াল টু টি হবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু টি, পরেরটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু টি। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 1। এই রিলেশনটা ট্রু। এত ইকুয়াল, এত থেকে আমরা আবার কি পাচ্ছি দেখো, এই এখানে যদি ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন যদি করি, ক্যাপিটাল এফ অফ টি কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় জানো তোমরা কেউ? ক্যাপিটাল এফ অফ টি কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? এস অফ টি। ক্যাপিটাল এফ অফ টি কে ডিফারেন্সিয়েশন করলে স্মল এফ অফ টি পাওয়া যায়। যে কোনো ফাংশনের ক্ষেত্রে এটা সত্য। মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি হয়, তার ক্ষেত্রে যদি আমরা কিউমুলেটিভ ডেনসিটি ফাংশনকে, কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন সিডিএফ, যেটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সরি নট ডেনসিটি, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ, তাহলে আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাবো। বুঝতে পারছো? এটা যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যে কোনো ডিস্ট্রিবিউশন, নর্মাল হোক, তারপরে এক্সপোনেনশিয়াল হোক, বা যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্যাপিটাল এফ অফ টি কে বা ক্যাপিটাল এফ অফ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, এক্স যখন ভেরিয়েবল, তখন আমরা স্মল এফ অফ এক্স পাবো। বুঝতে পারছো? এটা একটা জিনিস, এটা একটা রিলেশন আর কি। তাহলে এইটাকে, এই ক্যাপিটাল এফ অফ টি কে ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম স্মল এফ অফ টি, আর প্লাস এস অফ টি ছিল, এস অফ টি কে ডিফারেন্সিয়েশন করে ওটাকে চিহ্নিত করা হলো এস প্রাইম টি দ্বারা। এটা করা হয় তো, জানো তো? এটা কি জানো? কোনো একটা ডিস্ট্রিবিউশনকে, কোনো একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, সেটাকে কিন্তু আমরা যদি
ওই ফাংশনের ফর্ম জানা না থাকে, সাধারণভাবে আমরা যদি একটা প্রাইম দেই, প্রাইম চিহ্ন দেই, তাহলে বুঝাবো যে ওইটার একটা একবার ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করা হয়েছে। একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আবার দুইটা প্রাইম চিহ্ন হলে কি হয়, কি বুঝায়? দুইবার ডিফারেন্সিয়েশন করা। হ্যাঁ, এরকম যে কটা থাকে তাহলে এইখানে s প্রাইম t আসতেছে ইকুয়াল টু 1। 1 এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে? 0। 0। 0 যদি হয় তাহলে আমরা কি পেলাম? স্মল f অফ t, হ্যাঁ, প্লাস s প্রাইম t ইকুয়াল টু 0। তাহলে যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে আমরা কি পাবো? f অফ t ইকুয়াল টু মাইনাস s প্রাইম t। ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ওইটাই বলছে যে এখানে সিন্স এত ইকুয়াল টু এত, 2 ইমপ্লাইজ দ্যাট। এখন 2 থেকে আমরা এরকম লিখতে পারবো, দেখো 2 তে কি ছিল? h of t ইকুয়াল টু f of t বাই s of t, তাই না? এখন h of t এর পরিবর্তে h of x লেখা হয়েছে। এটা আমরা লিখতে পারি t এর পরিবর্তে x লিখলাম, যেটা লিখবো সেভাবেই বাকিগুলো হবে। যেমন f of t এর জায়গায় f of x হবে, s of t এর জায়গায় s of x হবে, এইভাবে। তাহলে এখানে দেখো h of x আছে ইকুয়াল টু দিয়ে কি হবে? এখানে আমাদের ddx log s of x লেখা আছে। এটাকে যদি ভাঙি তাহলে কি দাঁড়াবে? দেখো ddx log s of x মানে কি? এটাকে ভাঙলে কি হবে? 1 বাই s of x হবে। জি স্যার। 1 বাই s of x হবে। আবার s of x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাই নিয়ম, তাই না? একটা ফাংশনের যদি লগ থাকে তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 বাই সেই ফাংশনটা হয়, আবার সেই ফাংশনটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এইখানে কি হবে? নিচে হবে s of x আর s প্রাইম x হবে, উপরে হবে s প্রাইম x, মানে s of x কে একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে s প্রাইম x হবে। আর s প্রাইম x মানে হচ্ছে f of t, সরি f of x মানে যেটা যেটা থাকে আর কি। তাহলে এইখানে দেখো উপরে আমাদের কিন্তু মাইনাস s প্রাইম x হবে, এটাকে ভাঙলে উপরে হবে মাইনাস x প্রাইম x আর নিচে হবে s of x। তো s প্রাইম x এর পরিবর্তে আমরা লিখতে পারবো f of x আর নিচে s of x, অর্থাৎ 2 নাম্বার রিলেশনকেই আমরা কিন্তু এভাবে লিখছি। 2 নাম্বার রিলেশন বাই ডেফিনেশন, 2 নাম্বার রিলেশন যেটা আছে সেটা বাই ডেফিনেশন, তাকেই কিন্তু এইখানে এভাবে লেখা হয়েছে। এখানে যা লেখা হয়েছে তাকে ভাঙলে আমরা 2 নাম্বার রিলেশনে যেতে পারবো। আচ্ছা, এখন দেখো দুই পাশে আমরা যদি ইন্টিগ্রেশন নেই, স্যার। হ্যাঁ স্যার ওই যে আর একবার স্যার যদি কষ্ট করে একটু বুঝাইতেন যে স্যার যে এস প্রাইম এক্স টা কিভাবে এই যে কি হলো, এই জায়গাটা একটু বুঝি নাই আর কি স্যার। হ্যাঁ, এখানে তোমার কি আছে? h of x, h of x আছে তো? জি স্যার। h of x ইকুয়াল টু আমরা লিখেছি মাইনাস d dx log s of x, লেখা আছে না? এতটুকু বুঝছি স্যার, কিন্তু যে এস প্রাইম এক্স থেকে যে কিভাবে আসলো ওইটা বুঝিনি। হ্যাঁ, সেটাই তো বলতেছি। তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এই যে মানে ddx log s of x যদি করো তাহলে কি পাবা? 1 বাই s of x
log s of x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 বাই s of x হবে 1 বাই s of x হবে না জি স্যার এটা জি স্যার রুল অনুযায়ী log s of জি x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 বাই s of x হবে আচ্ছা s of জি x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ এইটা হচ্ছে x এর একটা ফাংশন s of x হচ্ছে x এর একটা ফাংশন সুতরাং তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যদি এটার মান পাইতে চাই আমরা এটা কিন্তু রুল জি জি ঠিক না তাহলে এইটি জি স্যার রুল যদি 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 হয় তাহলে 1 বাই x হলো নিচে আর উপরে কি হবে ওই যে s of x আছে তার ডিফারেন্সিয়েশন কি হবে s প্রাইম x s প্রাইম x মানে ডিফারেন্সিয়েশন করলাম কারণ আমরা তো s of x এর মান জানি না আমরা চিহ্নিত করে দেব s প্রাইম x দ্বারা ঠিক আছে জি আচ্ছা তাহলে উপরে কি আসবে মাইনাস s প্রাইম x আর নিচে s of x তো মাইনাস s প্রাইম x যেটা সেটাই তো f of t বা s of x সরি f of f of t f of x f of x কারণ আমরা এখানে t এর পরিবর্তে x লিখছি জি স্যার তাহলে 2 নম্বর রিলেশন থেকেই আমরা এটা লিখছি এখানে যা লিখেছি সেটাকে যদি ভাঙি তাহলে 2 নম্বর রিলেশনে পাওয়া যাবে ওই যে আগেরটা থেকে কারণ এখানে আমরা লিখেছি যে f of t equal to minus s prime t x তাহলে এখানে যে f of t এর পরিবর্তে যদি f of x হয় তাহলে f of x equal to minus s prime x তো উপরের f of x আর নিচের s of x টা কাটাকাটি না শুধু মাইনাসটা থাকে না 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 উপরে হচ্ছে মাইনাস s prime x আর নিচে হচ্ছে s of x the two things are not same উপরে তো হলো মাইনাস দিয়ে মাইনাস যেটা লিখছি মানে আমরা কি একবার পাচ্ছি ডিফারেন্সিয়েশন করার পর হ্যাঁ তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে উপরে আমরা কি পাচ্ছি s প্রাইম x পাচ্ছি না s প্রাইম x আর জি নিচে স্যার কি আছে s of x এর কাটাকাটি যাবে না স্যার যাবে না এটা দুইটা তো আলাদা জিনিস একটা হচ্ছে s of x আরেকটা হচ্ছে s of x কে ডিফারেন্সিয়েশন করে যা পাই সেটা এই দুটো জিনিস তো এক না সুতরাং কাটাকাটি যাবে না সুতরাং ওই উপরে যেটা থাকে সেটার পরিবর্তে আমরা f of t চিন্তা করতে পারি মানে মানে f of x হইতে পারে সেটা জি তাহলে ওই জি যে স্যার 2 নাম্বার রিলেশনের ইকুইভ্যালেন্ট এটা ঠিক আছে 2 নাম্বার রিলেশনের হ্যাঁ হ্যাঁ ইকুইভ্যালেন্ট জিনিস এটা হ্যাঁ শাকিল জি স্যার বুঝছি স্যার এবার বুঝছো জি স্যার বুঝছি স্যার জি আচ্ছা স্যার এখন দাস দিয়া এই লাইন থেকে এই পরের লাইনে আসতেছি দেখো পরের লাইনে যে আসতেছি এখানে log s of x 0 to t মানে আমরা এখন দুই পাশে এটা তো একটা ইকুয়েশন দুই পাশে ইন্টিগ্রেশন করি দুই পাশে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করে এখানে সাইড চেঞ্জ করে লেখা হয়েছে আর কি পরের অংশটা আগে লেখা হয়েছে আর প্রথমটা পরে লেখা হয়েছে তাহলে এইখানে দেখো এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ddx log s of x যে আছে সেখানে শুধু log ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে বাদ পড়েছে কেটে যাবে শুধু s of x জি থাকবে স্যার শুধু হ্যাঁ log s of x থাকবে শুধু log s of x থাকবে
ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কেটে যাবে। তো এটাকে আর মাইনাস তো আছে, তো মাইনাস চিহ্ন দ্বারা আবার দুই পাশে যদি গুণ করি তাহলে মাইনাসটা এই পাশে চলে আসবে, আর log s of x ফ্রি থাকলো, মানে এর আগে মাইনাস থাকলো না। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন করে আবার ওই যে মানও বসাচ্ছি আমরা, যে 0 to t, 0 to t মানে ইন্টিগ্রেশন করা হয়েছে কতর ভিতর, 0 থেকে t এর 0 থেকে t এর ভিতর t পর্যন্ত। আর এই পাশে যেটা ছিল h of x, তার তো মান আমরা জানি না, এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন জাস্ট দিয়ে রাখলাম যে 0 to t, ঠিক আছে। আর মাইনাস তো ওই যে সাইড চেঞ্জ হয়ে গেছে মাইনাসে। এখন এখন যদি আমরা মান বসাই তাহলে দেখো এইটার মান কি হবে, log s of x আছে, সেখানে কি হবে log s of t হবে। উপরের মান প্রথমে বসাবো না, এই যে প্রথম অংশটার কথা বলতেছি, বুঝলে, শোনা যাচ্ছে না? জি স্যার। এইখানে তাহলে প্রথমে t হবে, তারপরে 0 হবে, তারপরে 0 হবে, 0 এর মান বসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে এখানে, log s of t minus log s of 0, log s of t minus log s of 0 হবে। তো log s of 0 মানে হচ্ছে কত, 1 না 1 না, log s of 0, log ছাড়া আর কি, log ছাড়া শুধু s of 0 এর মান হচ্ছে 1, শুধু s of 0 এর মান 1, তার যদি log নেই তাহলে হবে 0, কারণ 1 এর log হচ্ছে 0। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এইখানে এই কথাটাই বলা হচ্ছে, and since log s of 0 equal to 1, we find that s of t equal to এত। এখানে log তো থাকার কথা ছিল, এখানে আসলে log s of t equal to এত হওয়ার কথা। log যদি আমি উঠাই দেই তাহলে কি হয়ে যাবে, এই পাশে এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, সেইভাবে এটার এক্সপোনেনশিয়াল হয়ে গেল। মানে log s of t এর পরিবর্তে শুধু s of t যদি বসাই তাহলে এই পাশে এক্সপোনেনশিয়াল হবে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আলটিমেটলি যা পেলাম সেটা হলো s of t equal to exponential of minus 0 to t h of x dx, এটাকে বললাম 3, তাহলে একটা রিলেশন এস্টাবলিশড হয়ে গেল, মানে s of t equal to এত। এখন গেলে যদি আমাদের h of x জানা থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে s of t টা বের করতে পারবো। এরপরে আরো আগে দেখো, it is also useful to define the cumulative Hazard function. Cumulative Hazard function অনেক সময় ব্যবহৃত হয়। এই cumulative Hazard function কে ক্যাপিটাল H of t দ্বারা প্রকাশ করা হয়। Cumulative Hazard function কে ক্যাপিটাল H of t দ্বারা প্রকাশ করা হয়, মানে যে আমি আগে বলেছিলাম যে কোনো cumulative ডিস্ট্রিবিউশন ফাংশনকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল h অফ t যদি হ্যাজার্ড ফাংশন হয় তাহলে কিউমুলেটিভ হ্যাজার্ড ফাংশনটা কি হবে, ক্যাপিটাল h অফ t, সাধারণত আমরা এইভাবেই প্রকাশ করি। তাহলে এত ইকুয়াল টু 0 টু t h অফ x dx, হ্যাঁ, মানে রেঞ্জ লোয়ার লিমিট থেকে t পর্যন্ত ভেরিয়েবল পর্যন্ত ইন্টিগ্রেশন হবে।
which by 3 is related to the survivor function by s of t equal to এত। আমরা s of t equal to যা পেয়েছিলাম সেখানে আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে ওই যে ব্র্যাকেটে মাইনাস দিয়ে h of t লিখতে পারি, কারণ h of t ক্যাপিটাল h of t equal to যা সেটা তো ওই যে ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে সেটা ইকুয়াল টু আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে ক্যাপিটাল h of t লিখতে পারি। if a s of infinity equal to 0 then h of infinity equal to infinity, এটা ওই যে উপরে যদি রিলেশনে আমরা বসাই তাহলে পাবো। Finally, in addition to 3, it follows immediately from 2 that এত। এখানে ওই যে আমাদের 3 নাম্বার রিলেশন যেটা আছে সেটা এবং 2 নাম্বার রিলেশন দুইটা চিন্তা করলে আমাদের ওখানে কি ছিল, ওখানে কিন্তু আমাদের ছিল f of t equal to যদি আর গুণ করি h of t into s of t, তাহলে h of t এর মান যদি বসায় দেই s of t এর মান বসায় দেই তাহলে এই 4 নাম্বার রিলেশনটা চলে আসবে। তাহলে আমরা দুইটা রিলেশন পেলাম, একটা 3 একটা 4। এক নাম্বার ছিল সার্ভাইভাল ফাংশনের ডেফিনিশন, 2 নাম্বার ছিল হেজার্ড ফাংশনের ডেফিনিশন, 3 নাম্বার একটা রিলেশন পেয়েছি s of t কে আমরা h of t এর মাধ্যমে পেয়েছি, আর 4 নম্বরে f of t যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটাকে আমরা পেয়েছি h of t এর মাধ্যমে। ওয়েল এই রিলেশন গুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে, হ্যাঁ এগুলো আমাদের অনেক সময় ব্যবহৃত হয়, দরকার হয়। আচ্ছা, let us suppose that t, এখানে একটা एग्जांपल আছে, let us suppose that t has pdf f of t equal to এত। এখানে t greater than 0, that is t টাই হচ্ছে ভেরিয়েবল, where beta greater than 0 is a parameter. This is a Weibull distribution. তাহলে এটা হচ্ছে Weibull distribution এর form. Now the survival function for t is given by, তাহলে এইখান থেকে আমরা এখানে f of t দেওয়া আছে, এখান থেকে আমরা সার্ভাইভাল ফাংশন পেতে পারি, হেজার্ড ফাংশন পেতে পারি। সেটা কিভাবে পেয়েছি সেটা এখানে করা হয়েছে। দেখো s of t equal to কি, probability of capital T greater than equal to t by definition, তাই না? ক্যাপিটাল মানে s of t এর যেটা ডেফিনিশন সেটা হচ্ছে কি, probability of capital T greater than equal to t equal to দিয়ে এখানে t to infinity f of x dx এইভাবে লেখা হয়েছে। এটা একটু বোঝা যাচ্ছে না আর কি, এভাবে মানে ইয়ে হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। আসলে কি ওখানে f of x dx সমান সমান চিহ্ন স্যার, কি বলো? এটা হচ্ছে স্যার ইন্টিগ্রেশনের পরে আছে f of x dx, ঠিক আছে ওইটা আর কি। এখন তারপরে কি স্যার এটা সমান সমান চিহ্ন আছে স্যার? হ্যাঁ, মানে probability of t greater than equal to t তো equal to দিয়ে t to infinity f of x dx, হ্যাঁ এটা ঠিক করে নাও। তারপরে ইকুয়াল দিয়ে কি করলাম, t to infinity তো আছেই, ওই f of x যেটা আছে সেটার মান বসাইলাম। এখানে প্রশ্নে আমাদের দেওয়া আছে f of t এর মাধ্যমে, আমরা f of x যদি লিখি t এর জায়গায় x লিখব, তারপর t to infinity এটা আছে ইউজিং 1, হ্যাঁ ওই যে এক নম্বর রিলেশন থেকে আর কি, যে s of t থেকে t এর মান যা হয় সেটা, ঠিক আছে। এখন এখানে দেখো y equal to x to the power beta ধরা হয়েছে, এখানে এটা একটু মনে রাখতে হবে কিন্তু, এই যে y equal to x to the power beta ধরলাম, এইটা না ধরলে হ্যাঁ অন্য কিছু করলে তোমাদের
একটু কঠিন হয়ে যাবে হয়তো। এটা যদি তোমার মনে থাকে তাহলে এই জাতীয় কোনো ফাংশনের ইন্টিগ্রেশন করতে তোমার মানে সহজ হবে। এখন ইন্টিগ্রেশন তুমি যেভাবে পারো সেভাবে করবে, বাট এটা হচ্ছে একটা সহজ কৌশল আর কি। y equal to x to the power beta এটা যদি ধরো তাহলে তোমাকে তাহলে dy by dx equal to এত হবে, হ্যাঁ নিয়ম অনুযায়ী। তারপর dy equal to আমরা পেয়ে গেলাম, তারপরে s of t equal to এটা দাঁড়াচ্ছে, এখানে ইন্টিগ্রেশন করে ফাইনালি আমরা s of t equal to এটা পেলাম, exponential e to the power minus t beta. We have the Hazard function h of t is given by, তাহলে h of t ওই যে প্রথম যে ডেফিনিশন শিখেছিলাম, হ্যাঁ from 2, যে h of t equal to f of t by s of t। তাহলে f of t তো দেওয়াই আছে কোশ্চেনে, আর s of t এইমাত্র বের করা হলো, বসায় দিলে মান চলে আসতেছে h of t। দ্যাট ইজ আমরা মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থেকে সারভাইভাল ফাংশন পেলাম এবং হেজার্ড ফাংশন পেলাম। তারপরে কি বলা হলো এখানে দেখো, কনভার্সলি ইফ দ্য মডেল ইজ স্পেসিফাইড initially in terms of h of t, then s of t and f of t are readily obtained from 3 and 4। হ্যাঁ, যদি আবার h of t দেওয়া থাকতো তাহলে আমরা আবার কি করতে পারতাম, s of t এবং f of t এগুলো আবার বের করতে পারতাম 3 এবং 4 নাম্বার রিলেশনের মাধ্যমে। অর্থাৎ যেভাবে দেওয়া থাকে তোমার রিলেশনটা যদি জানা থাকে সেভাবে কাজ করে তুমি মান বের করে ফেলতে পারবে। হ্যাঁ, এরপরে এটা গেল আমাদের। এরপরে ডিসক্রিট মডেলস। আমরা বলেছিলাম যে দুই রকম মডেল আছে, হ্যাঁ দুই রকম মডেল। কন্টিনিউয়াস মডেলে আমরা দেখেছি সারভাইভাল ফাংশন, হেজার্ড ফাংশন, তাদের ভিতর রিলেশন, হ্যাঁ কিউমুলেটিভ হেজার্ড ফাংশন, এগুলো দেখেছি। ডিসক্রিট মডেলও এই জিনিসগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ দেখো, sometimes for example when lifetimes are grouped or measured as a number of cycles of some sort, t may be treated as a discrete random variable। হ্যাঁ, কখনো যদি এমন হয় যে লাইফ টাইমটা একটা সাইকেলের মতো হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে একটা লাইফ টাইম ধরলাম, আবার আরেকটা নির্দিষ্ট সময় আরেক ধরলাম আরেকটা মান, এভাবে যদি বিচ্ছিন্ন করে ফেলি আমরা, মানে একটা সাইকেলকে একটা ভ্যালু ধরি, আবার কতক্ষণ পরে আরেকটা সাইকেল, এরকম যদি হয়, মানে এরকম যদি কোনো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেক্ষেত্রে আমরা মানে টি কে ডিসক্রিট ধরতে পারি, কারণ যে গ্যাপ পড়ে যায় একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলের মাঝখানে ব্যবধান থাকে, সেটাই বলা হয়েছে আর কি। Let us suppose that t can take on values t1 t2 with 0 less than t1 এভাবে আছে ভ্যালুগুলো, and let the probability function, এখানে দেখো probability function কথাটা বলা হচ্ছে কারণ ডিসক্রিট, টি যদি ডিসক্রিট হয় তাহলে কিন্তু আমরা ডেনসিটিটা সাধারণত ব্যবহার করি না, ডেনসিটি শব্দটা ব্যবহার করি কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে এখন দেখো এখানে বলা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, আগে আমরা বলেছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এখানে হচ্ছে প্রবাবিলিটি ফাংশন pf b f of tj equal to probability of t equal to tj, j equal to 1 2, এভাবে আমরা f of tj কে ডিফাইন করতে পারি। the survival function is then s of t equal to এত, তখন সারভাইভাল ফাংশনকে আবার এভাবে করব এবং এখানে সামেশনের মাধ্যমে প্রকাশ করা হবে, তাই না? f of tj এর সাম নেওয়া হচ্ছে tj greater than equal to t, সাফিক্সে লেখা আছে এইভাবে, তখন আমরা সারভাইভাল ফাংশনকে ডিফাইন করব। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সারভাইভাল ফাংশনকে ডিফাইন করা হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে,
আর এখানে হচ্ছে সামেশনের মাধ্যমে। When considered as a function for all t greater than equal to 0, s of t is a left continuous non-increasing step function. হ্যাঁ, যখন এই when considered as a function for all t greater than equal to 0, সব t কে যদি greater than equal to 0 ধরা হয় তাহলে কি হবে, s of t is a left continuous এটা হচ্ছে তোমাদের মানে ম্যাথমেটিক্স এর হয়তো ডেফিনিশন, সেভাবে এটা চিন্তা করতে হবে। তোমরা যদি ম্যাথমেটিক্সে পড়ে থাকো তাহলে সেটার সাথে একটু মিলাই দেখতে পারো। মোটামুটি ভাবে আমরা বুঝতেছি এটা নন ইনক্রিজিং, এখানেও তাই না, নন ইনক্রিজিং মানে কি, ডিক্রিজিং স্টেপ ফাংশন মিন্স মানে সিঁড়ির মতো। উইথ s of 0 equal to 1, এখানেও s of 0 equal to 1, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তাই ছিল, s of infinity equal to 0. The discrete time Hazard function is defined as h of tj equal to probability of tj given t greater than equal to tj. হ্যাঁ, এখানে tj এভাবে ব্যবহার করা হলো, s of f of t মানে ওখানে ছিল f of t by s of t, আর এখানে f of tj by s of tj। হ্যাঁ, যে মানে ওই যে বিচ্ছিন্নতা বোঝানোর জন্য যে এটা ব্যবহার করা হচ্ছে সাফিক্সে। As in the continuous case, the probability, survivor, and Hazard functions are give equivalent specifications of distribution of t. হ্যাঁ, probability, survivor, তারপরে Hazard function সব equivalent। ওখানেও আমরা একটু আগে বলেছিলাম যে f of t, s of t, তারপরে ক্যাপিটাল f of t এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট, এখানেও ইকুইভ্যালেন্ট মানে পারস্পরিক সম্পর্কিত, অর্থপূর্ণ। আচ্ছা, সিন্স f of tj equal to এত, মানে ওই যে একটা থেকে তার আগেরটা বিয়োগ করতে, তারপরেরটা বিয়োগ করতে হবে। 6 implies that এখানে এই যে h of t equal to এত, ওখানে যদি ভাগ করি আমরা দুই পাশে একই মান দ্বারা s of tj দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা চলে আসে, এবং এখানে বাই ডেফিনিশন h of t হয়ে যাচ্ছে। হ্যাঁ, and thus s of t equal to এত, এই যে লাস্টে যেটা লেখা হলো এটা একটা রিলেশন, এটা এস্টাবলিশড হয়। এটা তোমরা কিভাবে এস্টাবলিশ হয় ট্রাই করে নিজে নিজে একটু দেখতে পারো। হ্যাঁ, এখানে আমরা এটা প্রমাণ করে নিই, এটা তোমরা দেখতে পারো। A general formulation can be obtained. General formulation can be obtained means মানে কন্টিনিউয়াস মডেল আর ডিসক্রিট মডেল দুইটা মিলে আবার একটা চিন্তা করা যাবে বা চিন্তা করা যায়, ক্যান বি অবটেইন, পাওয়া যায়, তাই না। আমরা হেজার্ড ফাংশন, সার্ভাইভাল ফাংশন এগুলোকে প্রথমে কন্টিনিউয়াস মডেলে দেখলাম, তারপরে ডিসক্রিট মডেলে দেখলাম। এই দুইটাকে মিলে মানে একই ফাংশনের ভিতর ডিসক্রিট এবং হেজার্ড দুইটাই থাকবে, এরকম করে আবার একটা জেনারেলাইজেশন করা যায়। এখানে আমরা তুলে রাখলাম, এটা আর তেমন আলোচনা করা হলো না। এরপরে আসো সার্ভাইভাল কার্ভ। সার্ভাইভাল কার্ভ কাকে বলে? the graphical representation of survival function s of t, that is presenting s of t in the vertical axis and t on the horizontal axis is called the survival curve. যদি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে s of t কে পুট করি আর হরিজন্টাল অ্যাক্সিসে, হরিজন্টাল অ্যাক্সিস কোনটা, হরিজন্টাল অ্যাক্সিস কোনটা, হরাইজন্টাল স্যার উপরেরটা আর কি দাঁড়ানোটা, হরাইজন্টাল মানে না স্যার এটার বরাবর এটা স্যার, হরাইজন্টাল হচ্ছে আনুভূমিক, এক্স উল্টো বলে ফেললাম, ভার্টিক্যালটা হচ্ছে উপরের দিকে যেটা গেছে। তাহলে কি বলা হলো যে
the graphical representation of survival function s of t that is presenting s of t in the vertical axis. s of t के vertical axis से put করলাম আর t কে horizontal মানে x axis বরাবর তুমি যদি পুট করো তাহলে একটা কার্ভ যদি হয় সেই কার্ভটা হচ্ছে কি সার্ভাইভাল কার্ভ। এখানে একটু দেখানো হয়েছে মিডিয়ান সার্ভাইভাল টাইম শর্ট ফিগার এ, মিডিয়ান সার্ভাইভাল টাইম লং। হ্যাঁ এখানে সার্ভাইভাল ওই যে 0.5 থেকে মানে এখানে ওই যে সার্ভাইভাল কার্ভের বরাবর 0.5 থেকে রেখা টানলে যেখানে ছেদ করলো সেই বরাবর এসে এখানে যে মানটা সেটাই হচ্ছে কি মিডিয়ানের মান। A steep survival curve in figure A represents low survival rate or short survival time. A flat survival curve as in figure B represents the high survival rate or long survival time. মানে যদি স্টিপ হয় খাড়া ধরনের হয় তাহলে সার্ভাইভাল টাইমটা হবে লো কম, আর যদি স্টিপ হয় ঢাল হয় সরি স্টিপ না ওটা কি ফ্ল্যাট, হ্যাঁ এই ফ্ল্যাট সার্ভাইভাল না, ফ্ল্যাট হইলে ওই যে মিডিয়ানটা লম্বা হবে। এই মোটামুটি ভাবে আমরা সার্ভাইভাল কার্ভের একটা আইডিয়া পেলাম। এখন different types of hazard function in graphically, hazard function এর বিভিন্ন রূপ গ্রাফে যেটা পাওয়া যায় সেটার একটা বর্ণনা। এখানে চারটা টাইপ দেওয়া আছে। এক নাম্বার কনস্ট্যান্ট হ্যাজার্ড, দুই নাম্বার ইনক্রিজিং হ্যাজার্ড, দেখছো এই যে ইনক্রিজিং মানে কি এটা বাড়তেছে নিচ থেকে উপর দিকে চলে যাচ্ছে। তারপরে তিন নাম্বার হচ্ছে ডিক্রিজিং হ্যাজার্ড, চার নাম্বার ইনক্রিজিং ডিক্রিজিং হ্যাজার্ড। এগুলোর বর্ণনা আমরা একটু দেখি। The first graph shows a constant hazard. In this graph, no matter what value of t is specified, h of t or lambda of t, ওই যে দেখছো h of t দ্বারা হ্যাজার্ড ফাংশনকে প্রকাশ করা হয়, আবার lambda of t দ্বারাও প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে। সেটাই বলছে যে h of t or lambda of t equals the same value, t এর মান যাই হোক, what value of t is specified, h of t টা একই মান প্রকাশ করতেছে। ওই যে ওইটা এটা মানে এক মাপে আছে সব, মানে পুরোটাই একই মাপে আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও নামতেছে না। এইরকম যদি ফর্ম হয় তখন সেটাকে বলে সেটাকে কি বলে, when the hazard function is constant we say that the survival model is exponential। এটাকে তখন এই মডেলটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল মডেল। For example, the graph shows a constant hazard for a study of healthy persons. The graph shows a constant hazard for a study of healthy persons. একজন হেলথি পারসনের ক্ষেত্রে এটা একটা উদাহরণ হতে পারে, কারণ তার যে রিস্ক অফ ডেথ ওইটাই তো হেজার্ড ফাংশন, ওটা কিন্তু একই রকম থাকে, কারণ সে তো অসুস্থ হয়ে পড়ে নাই, আবার মানে কমেও যাচ্ছে না, কারণ তার হেলথ কন্ডিশন মোটামুটি একই রকম আছে। In this example, for a person who continues to be healthy throughout the study period, his or her instantaneous potential for becoming ill at any time
during the period remains constant throughout the follow-up period. মানে একটা পার্টিকুলার সময় পর্যন্ত একজন হেলথি মানুষের হ্যাঁ মানে পটেনশিয়াল ফর বিকামিং ইল অসুস্থ হয়ে পড়ার মানে প্রবণতা একই রকম থাকবে, কারণ সে তো সুস্থ ব্যক্তি এবং তার ফর্মটা এখানে। আচ্ছা, এখানে দেখো 1 নম্বর যেটা আছে এটাকে কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল মডেল করলাম। এটা কিন্তু এমনি তোমরা চিনো, এই ডিস্ট্রিবিউশনের মানে এই যে সমান যদি এরকম থাকে তাহলে এইটা কোন ডিস্ট্রিবিউশন সাধারণভাবে? জানো কোন ডিস্ট্রিবিউশনের সাথে মিলতেছে? পয়সন ডিস্ট্রিবিউশন না, এটা হচ্ছে রেক্টেঙ্গুলারের সাথে, কিন্তু রেক্টেঙ্গুলারের শেপটা হচ্ছে এরকম, মানে একই থাকতেছে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার অবশ্য ওখানে একটা বিগিনিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে, ওই যে আয়তাকার রেক্টেঙ্গুলার বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। কিন্তু এইটা তো এক্সপোনেনশিয়াল। কেন এক্সপোনেনশিয়াল? কারণ এটা হচ্ছে আমরা হেজার্ড ফাংশনের ক্ষেত্রে দেখতেছি, এটা কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেখতেছি না। এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের কার্ভ নয়, হ্যাঁ, এটা হচ্ছে কি হেজার্ড ফাংশনের কার্ভ, এবং এটা এক্সপোনেনশিয়াল মডেল ফলো করে। মানে ওই ডিস্ট্রিবিউশনটা পিডিএফ নয়, এটা হচ্ছে হেজার্ড। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার। The second graph shows a Hazard function that is increasing over time. 2 নম্বরটা এইভাবে উপরের দিকে চলে যাচ্ছে। An example of this kind of graph is called an increasing Weibull model. Such a graph might be expected for leukemia patients not responding the treatment, where the event of interest is death. এটা হচ্ছে লিউকেমিয়া পেশেন্টের ক্ষেত্রে তার মৃত্যুটা যদি ইভেন্ট ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে এই হ্যাজার্ড ফাংশনটা একটা উদাহরণ হিসেবে হতে পারে, উদাহরণ হতে পারে। এবং এইটার নাম, এই ফর্মটার নাম হচ্ছে নেগেটিভ উইবল মডেল। As survival term increases for such a patient and as the prognosis accordingly worsen, the patient's potential for dying of the disease also increases. মানে মৃত্যুর ঝুঁকি তার কেবল বাড়তেই থাকে। লিউকেমিয়া পেশেন্ট যারা, তাদের সাধারণত চিকিৎসা মানে হয় না আর কি, মানে ভালো হয় না, এক ধরনের ক্যান্সার টাইপ আর কি। ওই যে প্রগনোসিস, as survival time increases for such a patient and as the prognosis accordingly worsen. প্রগনোসিস মানে জানো তোমরা? প্রগনোসিস শব্দটার অর্থ জানো? জানো? পূর্বাভাস। পূর্বাভাস বা রোগটার সম্পর্কে, মানে ওই যে কি বলে এটাকে, মানে রোগটাকে নির্ধারণ করা, যে ডিটারমাইন করা তাকে কি ওষুধ দেওয়া যায়, তার ট্রিটমেন্টটা কিরকম হবে, এইসব আর কি নির্ধারণ করা। তো এইগুলা সাধারণত মানে ভালো হয় না, মানে কোন রকমে তাদেরকে মানে ধরে রাখা হয়, মানে মৃত্যুটা ঠেকায় রাখার চেষ্টা করা হয়। তো এইটা যতই টাইম চলতে থাকে ততই এটার ওই পেশেন্টের মৃত্যু ঝুঁকি ততই বাড়তে থাকে।
এজন্য ওই যে উপর দিকে যাচ্ছে। আচ্ছা, in the third graph the hazard function is decreasing over time. থার্ড গ্রাফে আবার উল্টা, এই যে এইভাবে আসতেছে, উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, হ্যাঁ, রিস্ক কমতেছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? an example of this kind of graph is called a decreasing weeble. এটাকে বলা হয় decreasing weeble. Such a graph might be expected when the event is death in persons who are recovered from surgery. এটা হচ্ছে কি, এই expected when death is in the event is death, আচ্ছা, একজন লোকের in person who are recovered from surgery, because the potential for dying after surgery usually decreased as the time after surgery increases. মানে একজন কি রোগী, তাকে তার রোগ শনাক্ত করা হলো এবং সার্জারি করা হলো, অপারেশন করা হলো, অপারেশন করার পরে সে সুস্থতা লাভ করলো, তার তাহলে রিস্ক অফ ডেথ কমতে থাকলো, ডিক্রিজিং। হ্যাঁ, এটাকে বলা হয় কি, ডিক্রিজিং উইবল মডেল। এরপরে 4 নাম্বার, the fourth graph given shows a hazard function that is first increasing and then decreasing. An example of this type of graph is log normal survival model. Log normal survival model. Achha. We can expect such a graph for tuberculosis patients, since their potential for dying increases early in the disease and decreases later. Tuberculosis patient একটা উদাহরণ হতে পারে, টিউবারকিউলোসিস পেশেন্টের একটা উদাহরণ। টিউবারকিউলোসিস জানো তো, টিউবারকিউলোসিস মানে কি? এটাকে সংক্ষিপ্ত কি বলে? যক্ষা। যক্ষা। টিবি, টিবি, হ্যাঁ, ওই যে টিবি কে সংক্ষেপে, সরি টিউবারকিউলোসিস কে সংক্ষেপে টিবি বলে আর কি। ওই টিউবারকিউলোসিস পেশেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ খায়, তাদের ওটা চলতে থাকে। তো প্রথমে তার অবস্থা খারাপ থাকে, মানে রিস্কে থাকে, যদি সে ট্রিটমেন্ট না নেয় বা ট্রিটমেন্ট যখন সে শুরু করে সেই মুহূর্তে তার হলো রিস্কটা বাড়তে থাকে, উপরের দিকে যেতে থাকে। তারপর যখন দীর্ঘদিন আবার ট্রিটমেন্ট গ্রহণ করে, তখন আবার অবস্থার উন্নতি হয়, তখন রিস্ক কমতে থাকে। তাহলে এটাকে মানে কি বলছে, ইনক্রিজ এন্ড ডিক্রিজিং হ্যাজার্ড, হ্যাঁ, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং হ্যাজার্ড। আর এই মডেলটা হচ্ছে লগ নরমাল সার্ভাইভাল মডেল। তাহলে আমরা 4 প্রকার হ্যাজার্ড ফাংশন দেখলাম। কি কি বলতে পারবা? কি কি দেখলাম? স্যার বলো। স্যার একটা হলো স্যার এক্সপোনেনশিয়াল, একটা হলো ওয়েবল ইনক্রিজিং, একটা হলো ওয়েবল ডিক্রিজিং, আরেকটা মনে নাই স্যার। লগ নরমাল, লগ নরমাল। লগ নরমাল সার্ভাইভাল। এগুলো আবার এক একটা এক রকম মানে চেহারা। প্রথমটা হচ্ছে কি সমানভাবে থাকে, দ্বিতীয়টা কি হয়, ইনক্রিজ করে, তারপরে তৃতীয়টা হচ্ছে ডিক্রিজিং, ইনক্রিজিং ডিক্রিজিং হ্যাজার্ড। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা পড়তেছো তো? যেগুলো তোমরা দেখবে সাথে সাথে পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়াটাও হয়ে গেল। স্যার এই কোর্স কি স্যার অনেক বড়?
হ্যাঁ, এই কোর্স কি স্যার অনেক বড়? না আছে তো অনেক কিছুই, সব তো আর আমরা পারি না পড়াতে, তারপরে যতটুকু পারা যায় দেখবো। কিছু জিনিস একটু লেংদি, বাট খুব বেশি কিছু তো নাই, মানে নাই মিন্স পড়ানো হয় যতটুকু, সেটা খুব বেশি কিছু নয়। থ্যাংক ইউ স্যার। তো তোমাদের উপস্থিতি তো আরো বাড়তে হবে, উপস্থিতি কম তো দেখা যাচ্ছে। স্যার এদিকে বৃষ্টি হচ্ছে তো স্যার, এর জন্য আমরা নেট প্রবলেম করতেছি, অনেকেই বলতেছে ঢুকতে পারতেছি না, নেট নাই। কেন? তোমরা কি ওইজন অধিকাংশ ফোন দিয়ে বললো যে স্যারকে। তোমরা কি স্যার অধিকাংশই ঢাকায় অবস্থান করতেছো না? না স্যার, ঢাকায় তো হাতে গোনা 3-4, বেশিরভাগই তো বাড়িতে। হ্যাঁ। তো চেষ্টা করবে ক্লাসে বসে থাকার চেষ্টা করবে, মানে কোনো টেকনিক্যাল কারণে যদি সম্ভব না হয় সেটা হলো ভিন্ন কথা, যে নেট পাওয়া যাচ্ছে না বা অন্য কোনো সমস্যা, তাহলে ভিন্ন কথা। কিন্তু মানে ইচ্ছে করে যদি কেউ অনুপস্থিত থাকো, হ্যাঁ, তাহলে তুমি ভুল করো। তো এমনি বসে থাকো সারাদিন নাকি, কাজকর্ম তো তেমন নাই, জি পড়ানো তো পড়ানো জি স্যার। পড়াইতে তো পারছো না, তাই না? মানে যারাই কিছু টিউশনি করতে, তাদের টিউশনি তো বন্ধ আছে না অনেকের, না চালু আছে? স্যার কিছু বন্ধ কিছু চালু স্যার, কেউ আবার অনলাইনেও পড়ায়। আচ্ছা, অনলাইনে পড়ায় না? অনলাইনে পড়াচ্ছ যারা পড়াও? জি স্যার। আচ্ছা, ভালো ভালো। না অবশ্য অনলাইনে পড়ানো উচিত। মানে ছাত্রছাত্রীরাও তো, তোমাদের ছাত্রছাত্রীরাও তো অনেকদিন ধরেই মানে পড়াশোনা থেকে মানে একটু ইয়ে আছে, অনেক বিচ্ছিন্ন। এটা যে কোনো ভাবে হোক চালু করা উচিত। তো ওকে, যে পর্যন্ত দেখলাম সেটা তোমরা দেখে ফেলবে, একটু গ্যাপ, আবার আমাদের ইনশাল্লাহ সোমবার দেখা হবে। জি স্যার। ভালো থাকো। স্যার আপনি ভালো থাকেন স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।